হ্যাঁ, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, আর হচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু দেখো তো, কমেন্টস করো যে সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং হচ্ছে দেখা যাচ্ছে কিনা। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করো। হ্যাঁ, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং হচ্ছে দেখা যাচ্ছে কিনা। অন্না জি ভাইয়া সব ক্লিয়ার। এই সবার এখানে ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানাও। মুনিয়া সব ক্লিয়ার ক্লিয়ার। 5 জন আসছে, আর সবাই আসলে আমি ক্লাস শুরু করে দিব। আচ্ছা দেখো, 9 জন আসছে, আমরা ক্লাস স্টার্ট করে দেই, বাকিরা আসতে থাকুক। দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। হ্যাঁ, পদার্থের গাঠনিক ধর্ম। তো আজকের ক্লাসটা সবাই আশা করি মনোযোগ দিয়ে করবা, কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে। এখান থেকে সব বিশ্ববিদ্যালয়ে একটা করে কোশ্চেন আসবেই, অনেক বিশ্ববিদ্যালয়ে 2টা বা 3টাও আসে। আর এই অধ্যায়টা থিওরির জন্য যতটা ইম্পর্টেন্ট, ম্যাথের জন্য ততটা। সুতরাং হচ্ছে খুবই কেয়ারফুলি ক্লাস করতে হবে আজকে। হ্যাঁ, তাহলে দেখো, ফার্স্টে আমরা একটা টপিকস লিখছি যেটার নাম হচ্ছে কি বিকৃতি। তো বিকৃতি হচ্ছে, আমরা জানবো যে বিকৃতি আসলে কি। তো দেখো, 3 ধরনের বিকৃতি আছে। দৈর্ঘ্যের বিকৃতি হয়, আয়তনের বিকৃতি হয়, আর কৃন্তন বা মুচর বিকৃতি হয়। বিকৃতি বলতে হচ্ছে আকারের যে পরিবর্তন, আকার আয়তন বা অবস্থার যে পরিবর্তনটা হয়, এটি হচ্ছে কি আসলে বিকৃতি। দেখো, বিকৃতির অঙ্ক যখন করব আমরা মাথায় রাখবো বিকৃতি ইকুয়াল টু পরিবর্তন ডিভাইডেড বাই আদি। আমাদের মেইন জিনিস হচ্ছে বিকৃতি বললে আমাদের উপরে থাকবে পরিবর্তন, কতটুকু পরিবর্তন হয়েছে, আর নিচে থাকবে কি আদিতে কতটুকু ছিল। পরিবর্তন ডিভাইডেড বাই আদি। যদি দৈর্ঘ্য বিকৃতি বলে তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন মানে স্মল এল, আর নিচে হচ্ছে কি দৈর্ঘ্য, যে আদি দৈর্ঘ্য। আয়তনের বিকৃতি বললে হচ্ছে যে মেইন আয়তনের পরিবর্তনটা হয়েছে, আর ডিভাইডেড বাই কি আদি আয়তন। কৃন্তন বা মুচর বিকৃতি, এই যে মুচর বিকৃতির ফলে যেটা হয়, এটা থিটা দ্বারা প্রকাশ করা হয়। এই যে ব্যাস বা মুচরের যে অবস্থাটুকুর পরিবর্তন হয়, স্মল ডি ডিভাইডেড বাই কি ডি। এখন দেখো, আমাদের মেইনলি পড়া হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি নিয়ে। হ্যাঁ, আমাদের মেইনলি দৈর্ঘ্য বিকৃতি থেকেই কোশ্চেন আসে এবং সবসময় এইটা থেকেই প্রশ্ন হয়। তাহলে আমাদের মেইনলি জানতে হবে দৈর্ঘ্য বিকৃতি সম্পর্কে। তো যে কোনো ধরনের বিকৃতি সমান আমরা কি শিখছি, পরিবর্তন বা আদি। আর যেহেতু বিকৃতি দেখো একই ধরনের রাশি, এটাও এল এটাও এল, এটাও ভি এটাও কি ভি, এটাও ডি এটাও ডি, তাহলে এই ক্ষেত্রে দেখো দুইটাই যদি সেম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বিকৃতির কোনো মাত্রা এবং একক কি নাই। বিকৃতির কোনো মাত্রাও নাই, এককও নাই। ইসলামিক বিশ্ববিদ্যালয় 19-20। বিকৃতির কি নাই, মাত্রা একক নাই। নিচের কোনটি বিকৃতি, একটা কোশ্চেন দেখো, নিচের কোনটি বিকৃতি। দেখো এখানে অপশনগুলো এরকম: 0.1 মিটার, 1 সেন্টিমিটার,
0.001 মিটার, আর একটা হচ্ছে 0.012। তাহলে দেখো বিকৃতির কোনো একক নাই, কোনো মাত্রা নাই। এখানে একক দেওয়া আছে তিনোটাতে, তাহলে এই তিনটা কি অ্যান্সার না? এই যে পরেরটাতে কি না, একক নাই, তাহলে এটাই হচ্ছে কি, এটাই একটা বিকৃতি, অ্যান্সার। তাহলে বিকৃতির কোনো মাত্রা একক কিছুই নাই। তাহলে অপশনে যদি এরকম থাকে যে অপশনগুলাতে এরকম একক দেওয়া আছে, ওইগুলা কখনোই বিকৃতি হবে না, বিকৃতির মানটা অবশ্যই এককহীন হবে। তাহলে দেখো একটা কোশ্চেন, বিকৃতি সম্পর্কে কি ধরনের কোশ্চেন হয়? 10 মিটার লম্বা একটা দণ্ডে হাতুড়ি দ্বারা আঘাত করায় দণ্ডটি 10.1 মিটার হয়ে গেল, দণ্ডটির বিকৃতি কত? 10 মিটার লম্বা ছিল, এটার আমরা হাতুড়ি দ্বারা আঘাত করতে কত হয়েছে? 10.1। তাহলে দেখো বিকৃতি চাইছে, আমরা জানি বিকৃতি ইকুয়াল টু কি, পরিবর্তন বাই আদি। বিকৃতি সমান পরিবর্তন ডিভাইডেড বাই কি, আদি। পরিবর্তন কতটুকু হয়েছে? এই দেখো 10 ছিল, 10 থেকে 0.1 মিটার কি হয়েছে, বাড়ছে। তাহলে পরিবর্তন কতটুকু হয়েছে? 0.1। আর আদিতে কতটুকু ছিল? 10। তাহলে 0.1কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 0.01। তাহলে বিকৃতি কত? 0.01। কিভাবে করলাম? এই যে 10 থেকে 0.1 বাইরে গেছে, তার মানে এইটুকু কি হচ্ছে কি, পরিবর্তন, আর ডিভাইডেড বাই আদি, পরিবর্তন ডিভাইডেড বাই আদি। নেক্সট দেখো, একটা তারে বল প্রয়োগের ফলে দৈর্ঘ্য 3% বৃদ্ধি পায়, তারটির বিকৃতি কত? তাইলে তারে হচ্ছে বল প্রয়োগের ফলে দৈর্ঘ্য কত বৃদ্ধি পায়? 3%। বিকৃতি কত? তাহলে বিকৃতি কিভাবে বের করব? সেম জিনিস, বিকৃতি ইজ ইকাল টু হচ্ছে পরিবর্তন বাই আদি। বিকৃতি ইকুয়াল টু কি, পরিবর্তন বাই আদি। তাহলে পরিবর্তন কতটুকু? 3% বাড়ছে, তার মানে পার্সেন্টে যেহেতু আছে, তাহলে আদিতে ছিল 100 আর বাড়ছে কত? 3%। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে 3 আর ডিভাইডেড বাই কত? 100। তাহলে বিকৃতি কত হবে? 0.03। 0.03, এটা হচ্ছে কি, বিকৃতি। বল প্রয়োগের ফলে দৈর্ঘ্য 3% বাড়ছে, তার মানে 100% ছিল, বাড়ছে কত? 3%। তাহলে এই যে পরিবর্তন হয়েছে 3% আর নিচে ছিল আদিতে কত? 100। তাহলে এই বিকৃতি কত? 103, 100 দিয়ে ভাগ করলে 0.03। তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আমরা শিখলাম, এগুলো হচ্ছে বিকৃতি থেকে আসে। বিকৃতি কি কি শিখলাম? 3 ধরনের বিকৃতি আছে, দৈর্ঘ্য, আয়তন, কৃন্তন বা মুচর। বিকৃতির অঙ্ক বললে আমরা কি শিখবো? পরিবর্তন ডিভাইডেড বাই আদি, মাত্রা একক নাই। আর এগুলো হচ্ছে আমাদের কোশ্চেন শিখলাম। দেখো বিকৃতির এটা ক্লিয়ার কিনা একটু জানাও তো, যে বিকৃতির এইটুক বুঝছো কিনা? 2-1 জন কমেন্টস করো। আচ্ছা, সবাই বলতেছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নেক্সট টপিক্স আমাদের কি দেখো, নেক্সট টপিক্স হচ্ছে পীড়ন বা স্ট্রেস। এই পীড়ন অনেকটা হচ্ছে চাপের মতো, হ্যাঁ, পীড়ন আর চাপ প্রায় একই জিনিস, মাত্রা একক সবগুলা কি সেম। তাহলে এই পীড়নের জিনিসটা হচ্ছে, পীড়নও 3 ধরনের আছে, দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, কৃন্তন বা কি মুচর পীড়ন। তবে 3টার ক্ষেত্রে সূত্র একই, পীড়নের সূত্র 3 ক্ষেত্রেই সেম, এফ বাই এ, বল বাই কি ক্ষেত্রফল। পীড়নের সূত্র হচ্ছে কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে এই পীড়ন বল বাই কি ক্ষেত্রফল, মানে এফ বাই এ। এফ সমান আবার আমরা লিখতে পারি দেখো mg, আর এ সমান আবার আমরা জানি কি, পাই আর স্কোয়ার। তাহলে পীড়নের সাথে এই যে পাই আর স্কোয়ার, তাহলে এই যে ব্যাসার্ধ যত বাড়বে পীড়ন কি হয়ে যাবে? তত কমে যাবে। পীড়নের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। পীড়নের সাথে ব্যাসার্ধ বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে যাবে। এখন দেখো মাত্রা আর একক খুবই ইম্পর্টেন্ট, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই আসে নাই পীড়নের মাত্রা, ঠিক আছে, অল ইউনিভার্সিটি। তাহলে মাত্রাটা কিভাবে বের করবো? এই যে উপরে বলের মাত্রা mL/t/2, নিচে হচ্ছে কি ক্ষেত্রফলের মাত্রা L²। আমরা কোনো মাত্রা একক মুখস্থ করব না, সূত্র থেকে বের করব। দেখো তাহলে এই যে L² রে যদি আমরা এই L রে L² দিয়ে কাটা দেই কি হয়? L/1।
তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স কত 2। আর একক দেখো, বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার, তাহলে নিউটন পার মিটার স্কয়ার। আবার আমরা জানি নিউটন পার মিটার স্কয়ার সমান কি প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার সমান আমরা জানি প্যাসকেল। তাহলে এইটা চাপের এককও প্লাস হচ্ছে পীড়ন, তাহলে পীড়নটা আসলে এক ধরনের চাপ। হ্যাঁ, তাহলে মাত্রা কি পাইলাম এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, একক পাইলাম নিউটন মিটার স্কয়ার, নিউটন মিটার ইনভার্স 2। আর পীড়নের সূত্র পাইছি কি বল বাই ক্ষেত্রফল এফ বাই এ। দেখো অসহ পীড়ন ইকুয়াল টু অসহ ভার ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এই অসহ ভারকে অনেক সময় অসহ ওজনও বলা হয় অথবা বলও বলা হয়। এফ সমান কি এম জি, এটাকে অসহ ভার অথবা অসহ ওজন অথবা কি এটা বল। তাহলে এই বল বাই ক্ষেত্রফলটাই আসলে অসহ পীড়ন, যখন এটা হচ্ছে কি অসহ ভার। অসহ পীড়ন বলতে যেটা সহ্য করতে পারে না, এমন একটা ভর দিব যেটাতে কি হয়ে যাবে ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে ওইটা হচ্ছে কি অসহ পীড়ন হয়ে যাবে, মানে ওইটা হচ্ছে সে সহ্য করতে পারতেছে না। একটা সুতাকে একটা নির্দিষ্ট ওজন দিবা, দেখবা রাখতে পারে, কিন্তু আরেকটা যদি আরো বেশি ওজন বাড়ায় দাও তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সুতাটা ছিঁড়ে যায়। এই যে ছিঁড়ে যাবে এটাই হচ্ছে কি অসহ পীড়ন। তাহলে অসহ ভার সমান আবার আমরা লিখতে পারি কি অসহ ভর গুণন অভিকর্ষ ত্বরণ। ওই যে এম জি সমান কি বল, এই ভারটা মানেই হচ্ছে কি আসলে বল বা ওজন। এখন দেখো এখান থেকে কোশ্চেন কিভাবে আসে। 1 মিটার লম্বা ও 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক খণ্ড তার 3.14 কেজি ভর দ্বারা টানা হচ্ছে। টানা দেওয়া হলে 3.14 কেজি ভর দ্বারা টানা দেওয়া হলে তারটির দৈর্ঘ্য কি হয় 0.6 মিলিমিটার পরিমাণ বৃদ্ধি পায়। পীড়ন কত, বিকৃতি কত, তাহলে তারটার পীড়ন বের করতে হবে আর কি করতে হবে তারটার বিকৃতি কত। তাহলে দেখো ফার্স্টে বইলা দিছে যে 1 মিটার লম্বা আর ব্যাসার্ধ বিশিষ্ট কত, ব্যাসার্ধ কত 1 মিলিমিটার। তাহলে আমাদের পীড়নের সূত্র কি জানি, পীড়ন ইকুয়াল টু আমরা জানি বল বাই ক্ষেত্রফল এফ বাই কি এ। কিন্তু দেখো এখানে এফও নাই এও দেওয়া নাই, কিন্তু আমরা এই যে আরেকটা সূত্র জানি না, এম জি বাই কত পাই আর স্কোয়ার, এম জি বাই পাই আর স্কোয়ার, এটা আমরা ইউজ করব। এম জি বাই কত পাই আর স্কোয়ার। তাহলে দেখো এই এম দেওয়া আছে কত 3.14 কেজি, তাহলে এই যে 3.14 আর জি এর মান আমরা জানি 9.8, পায়ের মান তো পাই, আর আর স্কোয়ারের মান আর এর মান দেওয়া আছে দেখো 1 মিলিমিটার ব্যাসার্ধ। তাহলে 1 মিলিমিটারকে আমরা যদি মিটারে নেই তাহলে কত হবে 10 ইনভার্স 3 এটার স্কোয়ার, এম জি পাই আর স্কোয়ার। এখন দেখো তাহলে এই পাই দিয়ে 3.14কে কাটা দিছি, তাহলে এই 10 টু দি পাওয়ার এটা -3 এর স্কোয়ার করলে কত হবে 10 টু দি পাওয়ার -6, এটা উপরে যায় কত হবে 9.8 গুণন 10 টু দি পাওয়ার কি 6, 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল বা কি নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে কি পীড়ন। তাহলে পীড়ন কিভাবে পাইলাম, এফ বাই এ অথবা এটার ইকুয়াল কি লিখতে পারি এম জি বাই পাই আর স্কোয়ার। এম দেওয়া আছে, জি জানি, পাই আমরা জানি, আর কি আর স্কোয়ারের মান দেওয়া আছে কি 1 মিলিমিটার। তাহলে এটাকে আমরা ভাঙায় নিছি, এটা হচ্ছে কি পীড়ন। আবার বলছে বিকৃতি কত, দেখো বিকৃতি আমরা জানি কি পরিবর্তন বাই আদি, পরিবর্তন ডিভাইডেড বাই আদি। তাহলে আদিতে কত ছিল দেখো তো 1 মিটার, আদিতে লম্বা কত ছিল 1 মিটার 1, আর পরিবর্তন কত হয়েছে এই যে বাড়ছে কত 0.6 মিলিমিটার বৃদ্ধি পাইছে, তাহলে এইটাই পরিবর্তন হয়েছে। তাহলে 0.6 মিলিমিটারকে আমরা লিখতে পারি 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এটা হচ্ছে বৃদ্ধি বা পরিবর্তন আর এটা হচ্ছে কি আদি। তাহলে অ্যান্সার কত 0.6 গুণন 10 টু দি পাওয়ার কত -3, 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এটা পীড়ন আর এটা হচ্ছে কি বিকৃতির আমরা কোশ্চেন সলভ করলাম। তাহলে দেখো পীড়ন থেকে কি শিখলাম, বল বাই ক্ষেত্রফল। পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। অসহ পীড়ন ইকুয়াল অসহ ভার বাই ক্ষেত্রফল। অসহ ভার সমান আবার কি বর, মানে বর ইন্টু কই অভিকর্ষ ত্বরণ, বল সমান এম জি।
আরেকটা কোশ্চেন আছে, দেখো আরেকটা কোশ্চেন হচ্ছে, একটি তারের দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কয়ার এবং অসহপীড়ন, এই যে এখানে অসহপীড়নের কোশ্চেন, অসহপীড়ন দেওয়া আছে কত 2.45 ইন্টু 10⁸ তারটির অসহ ওজন কত, অসহ ভার কত। ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসছে আর জাহাঙ্গীরনগরে আসছে, হ্যাঁ, তাহলে হচ্ছে এটাও আমাদের শেখা লাগবে। বলছে কি অসহ ওজন বের করতে হবে, অসহ ভর বের করতে হবে। ওজন বের করতে পারলে আমরা ভর বের করতে পারবো, কারণ ওজনকে আমরা কি করে দিব, জি দ্বারা ভাগ করে দিব। তাহলে অসহ ওজন, অসহ ওজন ইকুয়াল, দেখো অসহ ওজন সমান তাহলে কি লিখতে পারি আমরা, আমরা জানি যে পীড়ন ইকুয়াল টু কি, অসহ ওজন ডিভাইডেড বাই কি, ক্ষেত্রফল। তাহলে পীড়ন গুণন কি করতে পারি, অসহ পীড়ন গুণন ক্ষেত্রফল। তাহলে অসহ ওজন সমান হচ্ছে অসহ পীড়ন গুণন কি, ক্ষেত্রফল। তাহলে এই অসহ পীড়নের মান দেওয়া আছে কত 2.45 গুণন 10⁸, আর ক্ষেত্রফল দেখো 2 মিলিমিটার স্কয়ার, 2 মিলিমিটার স্কয়ার। তাহলে মিলিমিটারকে আমরা মিটারে নিব, তাহলে 2 গুণন 1 মিলিমিটার স্কয়ার, মিলিমিটার সমান হচ্ছে 10⁻³ ওইটাকে স্কয়ার করলে কত হবে 10⁻⁶। তাহলে মিলিমিটার স্কয়ার মানে হচ্ছে 10⁻⁶। এখন দেখো আমরা করি, এই 2 দিয়ে যদি গুণ করে দাও কত হবে 4.90 গুণন কত 10⁻², 10⁻²। তাহলে দেখো এটা আমরা পাইছি 4.9 ইন্টু 10⁻²। এখন অসহ ওজন আমরা কি করে দিব, অসহ ভার, ভর, অসহ ভর সমান কি, অসহ ওজন ডিভাইডেড বাই কি, জি, অসহ ওজন ডিভাইডেড বাই জি। তাহলে দেখো এই 4.90 গুণন 10 স্কয়ার, এটাকে আমরা ভাগ করে দিব কত 9.8 দিয়ে। কিভাবে ভাগ করা যায়, এই 4.9 দিয়ে আমরা 9.8কে কাটলে কত হয় 2, আর 2 দিয়ে 100কে কাটলে কত হয় 50 কেজি, 50 কেজি। তাহলে এটা হচ্ছে অসহ ভর, আর এটা হচ্ছে কি অসহ ওজন। তাহলে অসহ ওজন পাইলাম, অসহ ভর পাইলাম। এই পীড়ন, অসহ ওজন, অসহ ভর ক্লিয়ার কিনা একটু কমেন্টস করো। পীড়ন, অসহ ওজন, অসহ ভর ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত কমেন্টস করো। অন্না ক্লিয়ার, আর কেউ? আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, তাহলে ঠিক আছে আমরা নেক্সট টপিকসে যাব। দেখো নেক্সট টপিকস হচ্ছে কি, হুকের সূত্র। হুকের সূত্র মোস্ট ইম্পর্ট্যান্ট এই টপিক্সটা, হ্যাঁ, সবাই খুব মনোযোগ দিয়ে দেখবা, যে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এইখান থেকেই কোশ্চেন আসে বেশি, ম্যাথমেটিক্যাল কোশ্চেনটা এই টপিক্স থেকে আসে। দেখো হুকের সূত্রটা এরকম যে পীড়ন এবং বিকৃতির যে অনুপাত, অনুপাত মানে আমরা জানি যে একটা বাই কি আরেকটা, অনুপাত হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু কি, ধ্রুবক। এই ধ্রুবক, এই সূত্রটা দিছে কে, হুক। এই ধ্রুবককে কি বলা হয়, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় আর কি। তাহলে এই পীড়ন বাই বিকৃতি এটা হচ্ছে কি গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে দেখো গুণাঙ্ক কয় ধরনের আছে, ইয়ং এর গুণাঙ্ক, এই যে 3 ধরনের যে আমরা পড়ে আসতেছি ওই 3 ধরনের গুণাঙ্ক আছে। ইয়ং এর গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আর একটা হচ্ছে কি আয়তন গুণাঙ্ক। আয়তনের গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই যে এটা ইয়ং এর গুণাঙ্ক, হ্যাঁ, এটা আমাদের লাগবে, বেশি লাগবে। দেখো ইয়ং এর গুণাঙ্ক ইকুয়াল টু আমরা কি জানি, ইয়ং মানে হচ্ছে দৈর্ঘ্য রিলেটেড, হ্যাঁ, তাহলে দৈর্ঘ্যের সাথে যে গুণাঙ্ক এটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই কি, বিকৃতি। আমরা জানি গুণাঙ্ক সমান কি, পীড়ন বাই বিকৃতি। তাহলে ইয়ং এর গুণাঙ্ক সমান কি হবে, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি।
আয়তন গুণাঙ্ক বললে কি হবে, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। তাহলে দেখো এই পীড়ন সমান আবার আমরা কি জানি, এফ বাই এ, আর দৈর্ঘ্য বিকৃতি সমান জানি স্মল এল বাই কত, এল। পীড়ন জানি এফ বাই এ, আবার বিকৃতি জানি এল বাই কি, এল। তাহলে ওয়াই সমান কত লিখতে পারি, এ এল উপরে চলে যাবে, তাহলে এফ এল ডিভাইডেড বাই কি, এ স্মল এল, এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। এখন দেখো এইখান থেকে আবার এফ সমান কত লিখতে পারি, এফ যদি আমরা এ পাশে রাখা দেই তাহলে ওয়াই এ এল ডিভাইডেড বাই কি, এল, এটা বল। তাহলে বল সমান লিখতে পারি ইয়ং এর গুণাঙ্ক ইন্টু ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই কি, আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে বল। এখন দেখো আমাদের এখানে কিছু সম্পর্ক আছে, যদি ওয়াই এর সাথে কি সম্পর্ক, এর ভিতরে দেখো মনে মনে এখানে কিন্তু এর ভিতরে কি আছে, আর স্কোয়ার আছে, তাহলে ওয়াই এর সাথে আর স্কোয়ারের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। ওয়াই এর সাথে এল এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তারপরে হচ্ছে এল এর সাথে আর স্কোয়ারের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। এলটা যখন এই পাশে নিয়ে নিবা তাহলে এল বাই কত হবে, এ, তাহলে এল ডিভাইডেড বাই যদি এরকম হয় 1/a, তাহলে এল যদি এর সাথে ব্যস্তানুপাতিক হয় তাহলে আর স্কোয়ারের সাথে কি হবে, ব্যস্তানুপাতিক। তারপরে এই যে ওয়াই প্রপোর্শনাল টু এল, এল প্রপোর্শনাল টু কি, এল। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক আশা করি নতুন করে বোঝার কিছু নাই, তোমরা এটা অলরেডি বুঝে গেছো। তো দেখো আমরা অঙ্ক করলে সেগুলা ক্লিয়ার হয়ে যাবে। এইখান থেকে দেখো যে পীড়ন সমান কত লিখতে পারি, ওয়াই গুণন দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পীড়ন সমান কত লিখতে পারি, ওয়াই গুণন বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এই পীড়ন এফ বাই এ ইকুয়াল টু হচ্ছে ওয়াই এল বাই কত, এল। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সূত্র, যে কি কি সূত্র, গুণাঙ্ক মানেই হচ্ছে পীড়ন বাই বিকৃতি, ইয়ং এর গুণাঙ্ক বলছে এই জন্য দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। সূত্র দাঁড়াচ্ছে কি, ওয়াই ইজ ইকাল টু এফ এল ডিভাইডেড বাই এল, এফ এল ডিভাইডেড বাই এল। আবার যদি এফ বের করতে বলে তাহলে ওয়াই এ এল ডিভাইডেড বাই কত, এল। আর এখানে হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো দেখাইছি। দেখো মাত্রা ও একক, মাত্রা ও একক। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা জানি পীড়ন বাই কি, বিকৃতি। তাহলে বিকৃতির আমরা জানি কোনো এককও নাই, কোনো মাত্রাও নাই। তাহলে ওয়াই সমান কি লিখতে পারি, পীড়ন। ওয়াই সমান পীড়নের মাত্রা পীড়নের বিকৃতি। কারণ কি, বিকৃতির পীড়নের মাত্রা পীড়নের কি, একক। কারণ বিকৃতির কোনো মাত্রা নাই, এককও নাই। দেখো ইয়ং এর গুণাঙ্কের মাত্রা ও একক, পীড়নের মাত্রা ও একক একই, অর্থাৎ এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। একক কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। এটা আসছিল এবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট, তারপরে হচ্ছে MBSTU প্লাস আদার্স, মানে অনেক জায়গায় আসছে আর কি। ইয়ং এর গুণাঙ্কের মাত্রা একক, আমরা তাহলে শিখলাম ইয়ং এর গুণাঙ্কের মাত্রা একক হচ্ছে পীড়ন আর পীড়নের মাত্রা এককের কি সমান। এটা অনেক জায়গায় আসে, আমাদের জানা লাগবে। হ্যাঁ, এই মাত্রা একক গুলার জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। মাত্রা একক এই অধ্যায় থেকে বেশি আসে। দেখো পদার্থ ইয়ং এর গুণাঙ্ক, ইস্পাত সবচাইতে বেশি স্থিতিস্থাপককে, এইগুলার মধ্যে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক হচ্ছে ইস্পাত। কারণ দেখো ইস্পাতের কত, ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে 20 গুণন 10⁻10, তামার হচ্ছে 12.6 গুণন 10⁻10, লোহার হচ্ছে 11.11 গুণন 10⁻10, অ্যালুমিনিয়ামের হচ্ছে 7 গুণন 10⁻10। তাহলে এই যে চারটা আছে, চারটার মধ্যে সবচেয়ে বেশি স্থিতিস্থাপককে ইস্পাত। কারণ কি, যার ইয়ং এর গুণাঙ্ক যত বেশি সে তত বেশি স্থিতিস্থাপক, যার ওয়াই এর মান যত বেশি সে তত বেশি স্থিতিস্থাপক হবে। এগুলার চাইতে আরো স্থিতিস্থাপক আছে, যেমন কোয়ার্টস আছে, ওইটা অনেক বেশি স্থিতিস্থাপক। তবে কোশ্চেনে আসলে এই চারটা অপশনে থাকে, বলে কোনটা বেশি স্থিতিস্থাপক, কি হবে, ইস্পাত। কারণ ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক সবচাইতে বেশি 20, আর এটার 12.6, এটার 11, আর এটার কি 7। তাহলে হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক কে, ইস্পাত। দেখবা একটা এইচএসসিতে আসে রাবার অপেক্ষা, ওই তামা অপেক্ষা বা রাবার অপেক্ষা ইস্পাত স্থিতিস্থাপক কেন, কারণ এই যে ইয়ং এর গুণাঙ্কটা অনেক বেশি। খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এইচএসসিতে। দেখো
আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক আমরা কি শিখছি? কে, এটা আয়তন গুণাঙ্ককে কে দ্বারা প্রকাশ করা হয়। এই যে সেম দৈর্ঘ্যের ক্ষেত্রে কি পাইছিলাম? এফ উপরে বড় এল, নিচে কি? এ স্মল এল। আয়তনের ক্ষেত্রে উপরে বড় ভি, নিচে কি হবে? স্মল ভি। এফ ভি ডিভাইডেড বাই এ ভি, এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। এখান থেকে কোনো কোশ্চেন আসে না, তারপরে সূত্র শিখে রাখো। সংনমতা একটা টপিকস আছে, সংনমতা আয়তন গুণাঙ্কের কি? বিপরীত রাশি। রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18-তে আসছে। সংনমতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। তাহলে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলা হয়? সংনমতা। তাহলে সংনমতা ইকুয়াল 1/k। যদি বলে আয়তন গুণাঙ্ক 2, কে ইকুয়াল 2, সংনমতা কত? তাহলে সংনমতা ইকুয়াল টু কত হবে? 1/2। সংনমতা ইকুয়াল টু 1/2। তাহলে আয়তন গুণাঙ্ক যদি বলে 2, সংনমতা হবে 1/2, কারণ কি? একটা আরেকটার বিপরীত। আর তিনটা গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা কি? 9/y প্লাস ইকুয়াল 1/k প্লাস 3/n। এই n হচ্ছে কি? ওই যে কৃন্তন বা দৃঢ়তার যে গুণাঙ্ক, এটা হচ্ছে n। এগুলো আমাদের এই দুইটা লাগবে না, আমাদের অঙ্ক আসবে এটা থেকে, ইয়ং এর গুণাঙ্ক থেকে। তবে সম্পর্কটা জানা রাখো, তিন গুণাঙ্কের সম্পর্ক 9/y 1/k প্লাস কত? 3/n। তাহলে এটা হচ্ছে আমরা এখান থেকে পাইলাম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো তো, অঙ্কে যাওয়ার আগে একটু বলো যে থিওরিটিক্যাল একটু ক্লিয়ার হয়েছে কিনা। সমীকরণ প্লাস হচ্ছে সম্পর্ক, একক, মাত্রা, কোনটা স্থিতিস্থাপক, এগুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সবাই মোটামুটি ক্লিয়ার। তাহলে দেখো আমরা হচ্ছে এক্সক্লুসিভ কিছু ম্যাথে যাব, যেগুলা থেকে কোশ্চেন সব বিশ্ববিদ্যালয়ে আসে, প্রায় ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় বলো, এইচএসসি বলো, প্লাস হচ্ছে যে কোনো জায়গায় বলো, বোর্ড পরীক্ষা, সব জায়গায় কোশ্চেন আসে। মোস্ট ইম্পর্টেন্ট, একটা তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক 2.2 ইন্টু কত? 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত বাড়াতে হবে? পীড়ন কত হবে? তাহলে এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক এত দেওয়া আছে, তারপরে তারের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে, তাহলে 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত হবে? তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এই কোশ্চেনটা কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18, জাহাঙ্গীরনগর 2বার আসছে, তারপরে চিটাগাং আসছে, রাজশাহী, জগন্নাথ, কুমিল্লা, এমবিএসটি প্লাস আদার্স যত ভার্সিটি আছে প্রায় সবগুলাতে আসছে একবার করে। হ্যাঁ, তাইলে দেখো যে একটা তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 ইন্টু 10⁻ কত? 11। তারের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 15% বৃদ্ধি করছে। তাহলে প্রযুক্ত পীড়ন কত হবে? এনে চাইছে কি? পীড়ন। তাহলে এখন শর্টকাটটা দেখো আগে, যে এই টাইপস থেকে যত প্রকারের কোশ্চেন আসে এই চারটার মধ্যে আসবে, এই চারটার বাইরে কোনো কোশ্চেন আসবে না। দৈর্ঘ্য যদি x% বাড়ায়, পীড়ন হবে কত? y(x) ডিভাইডেড বাই 100। যা আছে গুণ করে দিব। এই পার্সেন্টকে আমরা যদি ভগ্নাংশ আকারে নেই তাহলে কত হয়? x/100 হয়। এই জন্য হচ্ছে কি হবে, এইটাকে এই যে y(x) ডিভাইডেড বাই কত? 100। দৈর্ঘ্য x% বাড়ালে পীড়ন হবে y(x) ডিভাইডেড বাই 100। দৈর্ঘ্য x% বাড়ালে বল হবে y(a(x) ডিভাইডেড বাই 100। কারণ বলের সমীকরণে আমরা কি জানি? F = এই যে y(a)l। ঠিক আছে, এই দৈর্ঘ্যে বা বৃদ্ধি মানেই তো এটা, আর এই যে এ আছে সাথে, এই জন্য এটা এখানে চলে আসছে। বল বললে হবে y(a(x) ডিভাইডেড বাই কত? 100। দৈর্ঘ্য n গুণ যদি বাড়ায়, দৈর্ঘ্য n গুণ বাড়ালে পীড়ন কত হবে? y × n - 1।
আর যদি দৈর্ঘ্য n গুণ বাড়লে বল হবে y(a(n-1)। ঠিক আছে, তাহলে এটা হবে দৈর্ঘ্য যদি n গুণ বাড়ে তাহলে বল হবে কত y(a(n-1)। তাহলে এই চারটা শর্টকাট থেকে আমরা এখন সবগুলা কোশ্চেন সলভ করব। পীড়নের ক্ষেত্রে এটা থাকবে না, আর বলের ক্ষেত্রে এটা কি হবে, থাকবে। পীড়ন মানেই তো হচ্ছে এফ বাই কত এ, পীড়ন মানেই হচ্ছে এফ বাই এ। তাহলে এই যে এটা চলে আসে এই পাশে, বলের নিচে চলে আসে, এই জন্য হচ্ছে এটা নাই। পীড়নের ক্ষেত্রে এ অ্যাবসেন্ট, আর বলের ক্ষেত্রে এ কি, প্রেজেন্ট। এখন দেখো, তাহলে এই যে তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে কত, ওয়াই এর মান দেওয়া আছে, এটা মানে কি ওয়াই। তাহলে 2 × 10⁻11। দৈর্ঘ্য বৃদ্ধি বলছে কত, 15%। পীড়ন চাইছে, তাহলে পীড়ন ইকুয়াল টু কত হবে, এই যে y(x)/100। তাহলে 2 × 10⁻11, x এর মান দেওয়া আছে কত, 15 ডিভাইডেড বাই কত, 100। তাহলে দেখো কত হয়, 3 × 10⁻, কত হয়, 10। 3 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে পীড়নের মানটা কিভাবে বের করছি, y(x)/কি 100। x% বাড়াইছে মানে কি 15%, এই যে 15/100 আর হচ্ছে y গুণ, তাহলে হচ্ছে কত, কতগুলা বিশ্ববিদ্যালয়ে আসছে এটা। পরেরটা দেখো, 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে বল কত, এই যে বল চুয়েটে আসছে, জাহাঙ্গীরনগরে 4 বার আসছে, হাজীদানেশে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে। বল চাইছে, তাহলে বল F = কত হবে, বল হবে y(a)(x)/কি 100। তাহলে দেখো y এর মান দেওয়া আছে কত, ইস্পাত বলে দিছে, হ্যাঁ ইস্পাত, ইয়ং এর গুণাঙ্কটা দেওয়া থাকে, ম্যাক্সিমাম কোশ্চেনে দেওয়া থাকে। আর ইস্পাতের ক্ষেত্রে আমরা জানি যে ইস্পাতের ক্ষেত্রে কত, 2 × 10⁻11 গুণন, এই যে ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। 1 মিলিমিটার স্কোয়ার সমান আমরা শিখছি কত, 10⁻⁻6 গুণন 5 ডিভাইডেড বাই কি 100, গুণন 5 ডিভাইডেড বাই 100। তাহলে কত হয় এটা, তাহলে দেখো কত হয়, এখানে 10⁸ 3, আর 3 থেকে কত 10⁴, 10⁴ নিউটন। 5 দুগুণে 10, এই 10 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 10, আর এখান থেকে কত হয়, 5 থেকে আরেকটা কাটা যাবে, তাহলে হচ্ছে 10⁴ নিউটন। কিভাবে করছি, যে বল বলছে এই জন্য কি y(x/100), যদি পীড়ন চাইতো তাহলে y(x/100), এই যে পীড়ন চাইছে y(x) কত 100। আর যদি বলে n গুণ তাহলে হবে n-1, y(a)(n-1). দেখো নেক্সট কোশ্চেন, 2 × 10⁴ মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে দৈর্ঘ্য দ্বিগুণ হবে, এই যে n গুণ বলছে, দ্বিগুণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2 বার, যশোর বিজ্ঞান প্রযুক্তি এইবার আসছে 19-20। তাহলে দেখো বল যদি n গুণ করা হয় তাহলে কত হবে, y(a)(n-1). যদি 2 গুণ বলে তাহলে তো n-1 এর মানটা আসলে কত হয়, 1, ইকুয়াল টু কত, y(a). তাহলে y(a) যদি লিখি কত হয়, যদি y এটা করি তাহলে y এর মান হচ্ছে কত, 2 × 10⁻11, এর মান দেওয়া আছে 2 × 10⁻⁻4, হচ্ছে -4। তাহলে কত হচ্ছে, 4 × 10⁻7 নিউটন, 4 × 10⁻7 নিউটন। এই যে n-1 এর মানটা কত, 1, কারণ n সমান কত, 2 - 1 ইকুয়াল টু কত হয়, 1। এই জন্য লেখছি y এটা সমান কি, y(a). যা থাকবে আমরা গুণ করে দিব, যা থাকবে, এক কথায় কোশ্চেনে এখানে যা দেওয়া থাকবে সব কি, গুণ। নেক্সট দেখো, দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধের অনুপাত 1:2,
এদের উপর একটি সমান বল প্রয়োগ করা হয়েছে। দুইটা কি সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান মানে এল, এল কি সমান। আবার বলছে সমান বল এফ কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট প্রয়োগ করা হলো যদি তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত 3:1 হয়। দৈর্ঘ্য বৃদ্ধি কত? 3:1। তবে উপাদানের ইয়ং এর গুণাঙ্কের অনুপাত কত হবে? ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে কত? 1:2। আর দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত দেওয়া আছে কত? 3:1। দেখো আমরা জানি ওয়াই প্রপোর্শনাল টু কত? ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল বাই এল, বা এফ এল ডিভাইডেড বাই কত? পাই আর স্কোয়ার এল। তাহলে এই যে ওয়াই প্রপোর্শনাল টু হচ্ছে 1/l, কারণ কি এল এর কি ব্যস্তানুপাতিক। আবার এই যে আর স্কোয়ারেরও কি ব্যস্তানুপাতিক। যখন কি এফ কনস্ট্যান্ট এল কনস্ট্যান্ট, কোশ্চেনে দেখো এই যে এল কনস্ট্যান্ট বলে দিছে সমান দৈর্ঘ্য, এফ কনস্ট্যান্ট করে দিছে সমান দৈর্ঘ্য, তাহলে আমাদের বলছে y1 আর এই যে y2 এর অনুপাতটা কত হবে। তাহলে দেখো y1 আমাদের দুইটার সাথেই ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে y2 এলটা কত হবে? উপরে হবে। y2 এল কত? 1। y2 এল এর মান কত? আমরা আগে সূত্রটা লিখি, দেখো L2 R2 স্কয়ার L1 R1 স্কয়ার। যেহেতু ব্যস্তানুপাতিক, দুইটার সাথে ব্যস্তানুপাতিক, এই জন্য এলটা কি হয়েছে? উপরে, এটার y2 নিচে, এই জন্য L2 উপরে, R2 কি উপরে। আবার এখানে y1 হচ্ছে উপরে, এই জন্য এই দুইটা কি হয়েছে? নিচে। এখন দেখো মান কত দেওয়া আছে? L2 মান দেওয়া আছে কত? 1। আবার R2 মান দেওয়া আছে কত? 2। তাহলে 1 গুণন 2 স্কয়ার। L1 এর মান দেওয়া আছে 3 গুণন R1 এর মান দেওয়া আছে 1 স্কয়ার। তাহলে সমান কত হবে? 4/3। 4:, কত? 3। 4:3 কুয়েটা আসছিল। হ্যাঁ, তাহলে দেখো এই যে আমরা এভাবে কি করতে পারি? অনুপাত বের করতে পারি। L2 R1 R2 স্কয়ার, কারণ কি এই যে একটার সাথে ব্যস্তানুপাতিক আর একটার সাথে বর্গের ব্যস্তানুপাতিক, তবে দুইটার সাথেই কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই জন্য দেখো এই যে দুইটাই কি হয়েছে? উপরে, আর এটা হচ্ছে নিচে। এই জন্য আমরা এই যে এইভাবে করছি। তাহলে এখানে দেখো কত আসছে? 4:, কত? 3। আর এই যে এই সম্পর্কটা থেকে ডাইরেক্ট আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় 18-19। আচ্ছা দেখো এটা আরেকবার। তাহলে দুইটা সমান দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2। তারের উপর এদের একটি সমান বল, তার মানে দুইটা দৈর্ঘ্যও সমান, বলও সমান। সমান বলতে আসলে কি? কনস্ট্যান্ট, মানে এই দুইটা ধ্রুবক প্রয়োগ করা হলে যদি তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত হয়? 3:1। এটা দেওয়া আছে ব্যাসার্ধের অনুপাত, আর এটা দেওয়া আছে কি? দৈর্ঘ্য বৃদ্ধি, মানে কি স্মল এল অনুপাত দেওয়া আছে। তবে উপাদানের ইয়ং এর গুণাঙ্কের অনুপাত কত? দেখো ইয়ং এর গুণাঙ্ক দুইটার সাথেই ব্যস্তানুপাতিক, এল এর সাথেও ব্যস্তানুপাতিক, আর স্কোয়ারের সাথেও কি ব্যস্তানুপাতিক, কিন্তু আর স্কোয়ারের সাথে আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি y1 ডিভাইডেড বাই y2 লিখি, তাহলে সূত্রটা কি দাঁড়াবে? L2 R2 স্কয়ার L1 R1 স্কয়ার। কারণ কি এইটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যখন 1টা উপরে হবে, এল গুলা আর আর গুলা কি হবে? নিচে হবে। দেখো L2 মান দেওয়া আছে কত? 1। এই যে L2 মান দেওয়া আছে কত? 1। আবার R2 মান দেওয়া আছে দেখো 2। এই জন্য এই যে 1 গুণন 2 স্কয়ার 3 কত? 1। কারণ L1 এর মান দেওয়া আছে কত? 3। আর R1 এর মান দেওয়া আছে কত? 1। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 4/3। তাহলে 4:, কত? 3। অথবা অপশনে এটাও অনুপাত থাকতে পারে 1.33, এটাও থাকতে পারে। এটাও কি অনুপাত? কারণ 4কে 3 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 1.33। এখন বুঝতে পারছো কিনা ইসরাত? ইসরাত ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো।
আচ্ছা ক্লিয়ার। দেখো যে এই যে ওয়াই প্রপোর্শনাল টু কত 1/L, এই যে সম্পর্কটা কি, এল যত বেশি হবে ওয়াই তত কি হবে, কম হবে। এল যত বেশি ওয়াই তত কি কম। রাজশাহী বিশ্ববিদ্যালয় 18-19, এল বেশি ওয়াই কি কম। আবার দেখো y1:y2 হলে r1:r2 সমান কত হবে, ঠিক আছে। তাহলে y1:y2 হলে r1 না সরি l1 ছিল, l1:l2 সমান কত হবে। তাহলে এটা যদি 1:2 হয়, এটা যদি এই y1:y2 যদি 1:2 হয়, l1 আর l2 কত হবে 2:1। y1:y2 যদি হয় 1:2, তাহলে l1:l2 কত হবে 2:1। কারণ কি, এই যে উল্টা সম্পর্ক, একটা আর একটার উল্টা, তাহলে 2টা এখানে চলে আসবে, 1টা এখানে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 19-20 গতবার। এল আর l1-l2 যে সম্পর্ক, এইটা ক্লিয়ার কিনা, এই যে আমরা যে টপিকসগুলো পড়লাম এই সম্পর্কটা প্লাস হচ্ছে উপরের যে শর্টকাটগুলো, এগুলা ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো তো। এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অহনা বলছে ক্লিয়ার, আর বাকিদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। এই অনামিকা সাহাওয়ান্না, স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা আমার জানা নাই, এখন যাই না বলতে হবে। এই দেখো লাস্টে একটা কোশ্চেন লিখছি, সাব্বির কই, সাব্বির সরোয়ার, সাব্বির বুঝতে পারছো। আচ্ছা দেখো 2000 সিসি গ্যাসকে 1 মেগাপ্যাসকেল চাপ প্রয়োগে সংকুচিত করে 1998 সিসি করা হলো। 2000 সিসিকে কি করছি 1998 সিসি। তাহলে গ্যাসের আয়তন গুণাঙ্ক কত, চাপ কত 1 মেগাপ্যাসকেল, চাপ 1 মেগাপ্যাসকেল। তাহলে দেখো আমরা হচ্ছে জানি কি যে আয়তন গুণাঙ্ক চাইছে, মানে কি কে এর মানটা আমরা কি জানি, F/A গুণন V/ কত স্মল বি, এটাই তো জানি। এই F/A এর মানটাই আমরা আসলে কি জানি, পীড়ন বা চাপ। F/A এটা আসলে কি, পীড়ন বা চাপ। এই চাপের মানটা দেওয়া আছে কত 1 মেগাপ্যাসকেল। তাহলে ইকুয়াল 1 মেগাপ্যাসকেল মানে কত 10⁶, মেগা মানে হচ্ছে 10⁶, গুণন দেখো বলছে যে আয়তন গুণাঙ্ক। তাহলে এইখানের বিকৃতিটা কত হয়েছে দেখো তো, 2000 ছিল হয়েছে কত 1998, তার মানে চেঞ্জ হয়েছে কত 2। তাহলে এই যে স্মল বি এর মানটা কত হবে 2 হবে। তাহলে পরিবর্তন হচ্ছে কত 2, আর আদি কত 2000, আদি 2000। এই যে এইখানে কিন্তু বিকৃতিটা নিচে আছে, এই জন্য উপরে দিছি, কারণ কি আমরা জানি সূত্র কি হয়ে যায়, পীড়ন বাই বিকৃতি। বিকৃতিটা তাহলে উপরের যে ভিটা উপরে চলে যায়, তাহলে F/B/, কত AB। এখানে এর মান দেওয়া আছে, পীড়নের মান দেওয়া আছে কত, F/A এর মান দেওয়া আছে 1 × 10⁶, আর এই যে ভি এর মানটা দেওয়া আছে 2000 সিসি।
2000 সিসি। আর এখানে পরিবর্তন হয়েছে কত 2 সিসি, কারণ 2000 থেকে 1998 হয়েছে, তার মানে কত চেঞ্জ হয়েছে 2। বিকৃতি বলতেই পরিবর্তন আর আদি, পরিবর্তনটা তাহলে কত 2। তাহলে এখন যদি ভাগ করে দাও এই 2 দিয়ে কত হয় 10⁹, তাহলে এত 10⁹ নিউটন মিটার স্কয়ার। আয়তন গুণাঙ্ক তাহলে পাইলাম কত 10⁹ কত নিউটন মিটার স্কয়ার। তাহলে এখানে হচ্ছে আমরা জাস্ট কি করছি, এখানে যে 1998 ইউজ করা যাবে না, কিন্তু অনেকেই কি করে যে 2000 ছিল 1998, তাহলে স্মল বি এর মানটা 1998 ধরে, এটা কিন্তু ভুল। তাহলে এখানে হচ্ছে এই যে এইটা 2000 ছিল আর চেঞ্জ হয়েছে 2, তাহলে এই যে 2টা হচ্ছে স্মল বি এর মান। আর এই যে পীড়ন বলতেই হচ্ছে কি F/A। আমরা অনেক সময় খুঁজে বেড়াই যে বল কোথায়, তারপরে হচ্ছে এই ক্ষেত্রফলের মান কোথায়, এটা আমাদের লাগবে না, কারণ F/A মানে হচ্ছে পীড়ন, পীড়ন মানে এই যে চাপ, চাপ দেওয়া আছে 1 মেগাপ্যাসকেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 10⁹ নিউটন পার মিটার স্কয়ার। পয়জনের অনুপাত, পয়জনের অনুপাত পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই কি দৈর্ঘ্য বিকৃতি, এই দুইটা বিকৃতির অনুপাত হচ্ছে কি পয়জনের অনুপাত। তাহলে পয়জনের অনুপাতটা হচ্ছে কি পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, দুইটা বিকৃতির অনুপাত। হ্যাঁ, তাহলে পার্শ্ব বিকৃতিটা কি, পার্শ্ব মানে কি সাইড, সাইডে কি ধরনের বিকৃতি হয় ব্যাস অথবা কি ব্যাসার্ধ, ব্যাস অথবা ব্যাসার্ধ, এই দুইটারই তো বিকৃতি হয়, সাইডের বিকৃতি যেটা। তাহলে দেখো উপরে হচ্ছে কি পার্শ্ব বিকৃতি কি স্মল আর ডিভাইডেড বাই আর, পরিবর্তন বাই আদি। দৈর্ঘ্য বিকৃতি কত পরিবর্তন বাই আদি। তাহলে এই এলটা উপরে যাবে আর এই আরটা নিচে নামবে। তাহলে এখানে হচ্ছে এল আর আর ডিভাইডেড বাই কত স্মল এল আর, অথবা ডিএল ডিভাইডেড বাই ডিএল যদি ব্যাস বলা থাকে, ব্যাস ব্যাসার্ধ ব্যাস। এই পয়জনের অনুপাত থেকে যে এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পয়জনের অনুপাতের যে রেঞ্জ আছে, সীমা, সীমাটা কত মেডিকেলের জন্য প্লাস সব জায়গায় আসে, কিন্তু সীমাটা -1 থেকে কত হাফ পর্যন্ত। হাফের পরিবর্তে অনেক জায়গায় দেওয়া থাকে 0.5, অনেকে এটা বুঝে না যে 0.5 মানে হাফ, হাফের পরিবর্তে 0.5 দেওয়া থাকে। চিটাগাং বিশ্ববিদ্যালয় 18-19। প্রকৃত পক্ষে আসলে বিকৃতিগুলা হয় এই যে এই রেঞ্জের মধ্যে, 0.2 থেকে পয়জনের অনুপাতটা কত হয় 0.2 থেকে 0.4 এর মাঝখানে হয়। তাইলে আমরা সূত্র পাইলাম কি, উপরে ক্যাপিটাল এল স্মল আর, নিচে স্মল এল ক্যাপিটাল কি আর, অথবা মানে হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। আর বিকৃতি বলতেই হচ্ছে পরিবর্তন বাই আদি, পরিবর্তন বাই আদি। এখন দেখো যে কোনো ধরনের অনুপাতে কোনো মাত্রা ও একক থাকে না। আমরা অনুপাত মানেই হচ্ছে কি একই ধরনের জিনিস, অনুপাত হয় একই ধরনের জিনিসে। দেখো তাহলে এটা হচ্ছে যে কোনো ধরনের অনুপাতে কি থাকে না, মাত্রা থাকে না, এককও থাকে না। তাই পয়জনের অনুপাতের কি নাই, মাত্রাও নাই, এককও নাই। পয়জনের অনুপাতের মাত্রা একক নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 17-18। কোশ্চেন, 1 মিটার ব্যাসার্ধ, 1 মিটার তারের ব্যাসার্ধ 0.5, ওই তারে বল প্রয়োগ করলে 0.2 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়। দৈর্ঘ্য বৃদ্ধি কত হয় 0.2, কিন্তু ব্যাসার্ধ 0.5 কমে যায়। দৈর্ঘ্য বাড়ে আর ব্যাসার্ধ কমে। পয়জনের অনুপাত কত, সিগমা ইকুয়াল আমরা কি জানি এল আর, এটা জানি। এল এর মান দেওয়া আছে কত 1, আদি দৈর্ঘ্য কত 1, আর ব্যাসার্ধের পরিবর্তন কত 0.05, আর এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন কত 0.02 গুণন আদি ব্যাসার্ধ কত 0.5। দেখো কত হয়, এটা কাইটা দাও,
এই ডাবল জিরো এটা কাটা দাও দশমিকের পরে, আর এইটার হচ্ছে একটা দশমিক কাটা দিয়ে উপরে কত লেখা যায় 10। তাহলে 5 5 কাটা 2 দিয়ে 10কে ভাগ করলে কত হয় 5। এই 5 হচ্ছে তাহলে কি পয়জনের অনুপাত। ঠিক আছে, এখন অনেকে কোশ্চেন করতে পারো যে এইখানে পয়জনের অনুপাতটা রেঞ্জের বাইরে চলে আসছে, রেঞ্জ হচ্ছে 0.5, এখানে হচ্ছে কত হাইস্ট হইতে পারে 0.5, কিন্তু এখানে 5 হয়ে গেছে, কোশ্চেন আসছে না? তাহলে এইটা আসলে হচ্ছে এখানে কোশ্চেন কর্তা যেভাবে দিচ্ছে তোমাকে ওইভাবেই করতে হবে। ঠিক আছে, কোশ্চেনে যদি 100 চলে আসে তোমার 100 দাগাইতে হবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। হ্যাঁ, তুমি আসলে কোশ্চেন থেকে কত পাচ্ছ, কোশ্চেন থেকে আমরা অ্যান্সার পাচ্ছি কত 5, কিন্তু পয়জনের অনুপাতের মেইন রেঞ্জ হচ্ছে 0.5 হাইস্ট, মানে এর বেশি হইতে পারে না। কিন্তু এইটা তোমাকে কোশ্চেন কর্তা এইভাবে মান দিচ্ছে, তোমাকে এইভাবেই করতে হবে। দেখো, একটা তারে 0.01 মিটার দৈর্ঘ্য বিকৃতিতে পার্শ্ব বিকৃতি হয় কত 0.0024 মিটার, তারের উপাদানের পয়জনের অনুপাত কত? তাহলে এই যে সিগমা ইকুয়াল টু কত হবে, উপরে পার্শ্ব বিকৃতি নিচে দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি কত 0.0024, নিচে হচ্ছে 0.01, কাটাকাটি করলে কত হয়, এই 2 গড় দশমিক চলে যাবে, তার মানে হচ্ছে কত 0.24, এইটা রেঞ্জের মধ্যে আসছে। তাহলে দেখো এটা হচ্ছে কি পয়জনের অনুপাত মানেই পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই কি দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি দেওয়া আছে কত 0.0024, আর দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে কত 0.01, দুইটার ভাগফল। তাহলে এটাই হচ্ছে কি পয়জনের অনুপাত। ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, পয়জনের অনুপাত ক্লিয়ার কিনা? পয়জনের অনুপাত ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। একক আয়তনে সঞ্চিত শক্তি। হ্যাঁ, তাহলে এখন আমাদের টপিকস হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, খুবই ইম্পর্টেন্ট একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে দেখো যে একক আয়তনে সঞ্চিত শক্তির সমীকরণ হচ্ছে হাফ পীড়ন গুণন বিকৃতি, হাফ পীড়ন গুণন বিকৃতি। তাইলে এই দেখো আমরা সমীকরণ কি জানি, ওয়াই সমান কি জানি পীড়ন বাই বিকৃতি, ওয়াই সমান পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন সমান কত লিখতে পারি ওয়াই গুণন বিকৃতি, ওয়াই গুণন বিকৃতি। আবার বিকৃতি সমান কত লিখতে পারি পীড়ন ডিভাইডেড বাই ওয়াই, বিকৃতি সমান লিখতে পারি কি পীড়ন ডিভাইডেড বাই ওয়াই। এখন দেখো তাহলে পীড়নের সমান যদি আমরা এই বিকৃতির পরিবর্তে যদি বসাই পীড়ন ডিভাইডেড বাই ওয়াই, তার মানে এটার পরিবর্তে যদি এটা বসাই তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে পীড়ন পীড়নের স্কোয়ার হয়ে যাচ্ছে আর নিচে একটা ওয়াই, তাহলে পীড়ন স্কোয়ার বাই কত 2y। আবার যদি পীড়নের পরিবর্তে বসাই ওয়াই গুণন বিকৃতি, পীড়নের পরিবর্তে বসাই তাহলে বিকৃতি বিকৃতি কি বিকৃতি স্কোয়ার গুণন ওয়াই। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তির কয়টা সমীকরণ পাইলাম 3টা, হাফ পীড়ন গুণন বিকৃতি পীড়ন স্কোয়ার বাই 2y, হাফ ওয়াই গুণন বিকৃতি স্কোয়ার। এই 3টা হচ্ছে কি সমীকরণ একক আয়তনে সঞ্চিত শক্তি সমীকরণ। আর কৃত কাজ বা বিভব শক্তি এটা মানে হচ্ছে হাফ কত এফ এল, হাফ এফ এল। আর এই এল এফ সমান আবার আমরা জানি কি ওয়াই এল বাই কত এল, এফ সমান আবার আমরা জানি কি ওয়াই এ এল ডিভাইডেড বাই এল।
তাহলে এইটা যদি আমি গুণ করে দেই এটার সাথে, তাহলে কত হয়? ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 12, ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 12। এটা হচ্ছে বিভব শক্তি সমীকরণ, কৃত কাজ বা বিভব শক্তি। এইটা সমীকরণটাই ডিরেক্ট আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কৃত কাজ বা বিভব শক্তি কত? হাফ এফ এল। দেখো কোশ্চেন দেখো, ওয়াই ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট তারের বিকৃতি এ হলে একক আয়তনে সঞ্চিত শক্তি কত? ওয়াই ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট তারের বিকৃতি এ হলে একক আয়তনে সঞ্চিত শক্তি কত? একক আয়তনে সঞ্চিত শক্তি মানে আমরা কি জানি? সঞ্চিত শক্তি ইকুয়াল টু, বিকৃতি দেওয়া আছে, মান দেওয়া আছে কার? বিকৃতির। সূত্র নিব কার? বিকৃতির সূত্র নিব হাফ ওয়াই গুণন বিকৃতি স্কোয়ার, হাফ ওয়াই গুণন বিকৃতি স্কোয়ার। তাহলে সূত্র কি হবে? এ স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2। তাহলে এটাই হচ্ছে কি, বিকৃতি দেওয়া থাকলে সমীকরণটা হচ্ছে হাফ ওয়াই গুণন বিকৃতি স্কোয়ার, বিকৃতির মান দেওয়া আছে এ, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি কত? হাফ ওয়াই স্কোয়ার। আবার এটাই যদি বলে পীড়ন সমান এ হলে, যদি বলতো পীড়ন সমান এ হলে সঞ্চিত শক্তি কত? চিটাগাং বিশ্ববিদ্যালয় 18-19। পীড়ন সমান যদি এ হয় তাহলে সমীকরণটা কি হবে? হাফ, উপরে হবে কি পীড়ন স্কোয়ার, আর নিচে হবে কি? ওয়াই। পীড়ন স্কোয়ার উপরে হইলে নিচে কি হয়? ওয়াই। আর বিকৃতির ক্ষেত্রে ওয়াইটা উপরেই থাকে। তাহলে এটার অ্যান্সারটা কত হবে? এ স্কোয়ার ডিভাইডেড বাই 2y, এ স্কোয়ার ডিভাইডেড বাই 2y যদি পীড়ন সমানে হয়, পীড়ন সমানে হয়। এখানে বইলা দিছে কি বিকৃতি সমানে, এই জন্য সূত্র হচ্ছে বিকৃতিরটা। আর এখানে যদি বলছে পীড়ন সমান এ, এটা আসছিল কোথায়? চিটাগাং বিশ্ববিদ্যালয় 18-19 আসছে, মানে গতবারের আগের বার। এ পারা যাবে না, এটা সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি ইয়ং এর গুণাঙ্কের, এই যে পীড়ন বিকৃতি। আসলে পারবা কিনা? দু একজন কমেন্টস করো। দেখো এখন আমাদের টপিক হচ্ছে পৃষ্ঠটান। হ্যাঁ, তাহলে আমরা এখন হচ্ছে পড়ব পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান উদাহরণ আমি লিখে দিছি। পৃষ্ঠটানের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো পৃষ্ঠটানের জন্য এটা হচ্ছে পানির ফোঁটা কি হয়? গোলাকার হয়। পৃষ্ঠটানের জন্য পানি বা বৃষ্টির ফোঁটা কি হয়? গোলাকার হয়। এগ্রি হচ্ছে 19-20, চিটাগাং বিশ্ববিদ্যালয় 19-20, না চিটাগাং 19-20 না, চিটাগাং, তারপরে নোয়াখালী 19-20, ঢাকার বিশ্ববিদ্যালয় প্রযুক্তি 19-20, মানে গতবার 4টাতে আসছে। এটা পানির ফোঁটা বা বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কিসের জন্য? পৃষ্ঠটানের জন্য। হ্যাঁ, পৃষ্ঠটান। দেখো সমীকরণটা কি? টি ইজ ইকুয়াল টু কত? এফ বাই এল, বল বাই কি? দৈর্ঘ্য। টি ইজ ইকুয়াল টু এফ বাই এল। তাহলে মাত্রাটা কি হবে? খুবই ইম্পর্টেন্ট, মাত্রা একক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাত্রা হচ্ছে এফ এর মাত্রা কত? এম এল টি ইনভার্স 2, আর এল এর মাত্রা এল। তাহলে এল এল কাইটা দিলে কত থাকে? এম টি ইনভার্স 2। আবার একক কত হবে? বলের একক কি? নিউটন। দৈর্ঘ্যের একক কি? মিটার, নিউটন পার মিটার। তাহলে এই এম টি ইনভার্স 2 নিউটন পার কত? মিটার। এটার আবার আরেকটা একক লিখতে পারি, ভরের একক কত? কেজি। সময়ের একক কি? সেকেন্ড। মাত্রা থেকে যে একক পাই এটা কি? কেজি পার সেকেন্ড স্কোয়ার। এটাও পীড়নের একক।
দেখো এই যে এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20। আবার এই যে এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনেক জায়গায় আসছে। হ্যাঁ, তাহলে দেখো যদি বলা থাকে এল দৈর্ঘ্যের তার, একটা তার বলছে এল দৈর্ঘ্যের তার, তাহলে তারের ক্ষেত্রে এই এফ বাই সমীকরণটা হয়ে যাবে 2l। এল সমান আমরা কত লিখবো? 2l, এল দৈর্ঘ্যের তার। অথবা যদি বলে পানির বুদবুদ বা সুই পানির উপরিতল থেকে উঠানো হলো, অর্থাৎ দুই পাশেই পানি আছে এরকম জিনিস, একটা সুই তুললে দেখবা যে সুইয়ের এই পাশেও পানি ওই পাশেও পানি, তাহলে এরকম থাকলেও কি হবে? এল সমান 2l। সূত্র কি হবে? টি ইজ ইকুয়াল টু এফ বাই 2l। আয়তকার বস্তুর ক্ষেত্রে এল সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বৃত্তাকার প্লেটের ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু 2πr। এগুলা লেস ইম্পর্টেন্ট, এইখান থেকে আসলে হ্যাঁ, যে এল দৈর্ঘ্যের তার অথবা পানির বুদবুদ বা সুই, তাহলে এটার ক্ষেত্রে এল সমান কত লিখবো? 2l। তাহলে দেখো আরেকটা সমীকরণ আছে পৃষ্ঠটানের, আরেকটা সমীকরণ কি? টি ইজ ইকুয়াল টু এইচ আর রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা। এটা ঘনত্ব রো, এইচ আর রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা। এখন দেখো যদি থিটার মানটা 0 ডিগ্রির সমান অথবা 90 ডিগ্রি চাইতে কি হয়? ছোট হয়, এ রেঞ্জে হয়, তাহলে cos থিটাটা কি হবে? প্লাস। cos থিটা প্লাস মানে এইচ কি হবে? প্লাস। এইচ প্লাস হলে কি ঘটবে? আরোহণ ঘটবে, পানি আরোহণ ঘটবে। আবার যদি নেগেটিভ চলে আসে, cos থিটার মানটা কি? স্থূলকোণ, মানে 90 ডিগ্রি চাইতে বড়, 180 ডিগ্রি সমান, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? cos থিটার মানটা কি? ঋণাত্মক। এই জন্য কি ঘটবে? অবনমন ঘটবে। অবনমন মানে কি? নিচে নেমে যাবে। আর যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, সমীকরণ কত হবে? থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা কি হবে? এখানে হচ্ছে কোনোটি ঘটবে না, কারণ পুরাটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। cos 90 মানে কি? 0। 0 মানে হচ্ছে পুরাটাই 0 হয়ে যাবে। আর এইটা কখন হবে? এইচ আর রো জি বাই 2 cos থিটার cos 0 মান কত? 1। যদি 0 ডিগ্রি থিটা দেওয়া থাকে তাহলে 2 এইচ আর রো জি বাই কত? 2। cos থিটার মান কত হবে? cos 0 সমান 1। তাহলে আরোহণ ঘটে কখন? সূক্ষ্মকোণ। অবনমন স্থূলকোণ। 90 ডিগ্রি আরোহণও ঘটে না, অবনমনও ঘটে না। এইখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এইচ এর সাথে আর এর সম্পর্ক দেখো। এইচ আর আর একই পাশে আছে, একই পাশে থাকা মানে ব্যস্তানুপাতিক। এইচ এর সাথে আর এর কি সম্পর্ক হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এইচ প্রপোর্শনাল টু 1/r যখন কি টি কনস্ট্যান্ট। এটা ফার্স্টে আসছে 19-20, গতবার শাহজালালে আসছে। এই যে সম্পর্কটা কি, ডিরেক্ট সম্পর্কটাই আসছে। এইচ এর সাথে আর এর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। অপশনে ছিল এরকম, এইচ প্রপোর্শনাল টু আর ইনভার্স 1। ইনভার্স 1 মানেই 1/r। তাহলে দেখো এখন আমাদের সলভ করার পরে একটা অ্যান্সার আমরা পাইলাম। এই ধরনের মানগুলো আসলে ক্যালকুলেটর ইউজ আছে, ওইগুলাতে আসে অঙ্ক। এই যে এইচ আর রোজি বাই cos থিটা। তাহলে এটার ক্ষেত্রে দেখো যে এইচ এর মান সাপোজ পাইছি কত? -0.02। তাহলে এটার ক্ষেত্রে যদি কোশ্চেনে বইলা দেয় যে অবনমন কত, তাহলে এই মাইনাস দাগানো যাবে না। অবনমন মানেই ঋণাত্মক বইলা দিছে, অবনমন মানেই কি? ঋণাত্মক। তাহলে ঋণাত্মকটা বাদ দিয়ে দাগাইতে হবে। যদি বলে উচ্চতা কত, তাহলে মাইনাস সহ দাগাইতে হবে। উচ্চতা যদি বলে মাইনাস সহ, অবনমন বলে মাইনাস ছাড়া। কারণ কি? অবনমন মানেই ঋণাত্মক। কারণ এই যে যখন বলে ত্বরণ, ত্বরণ বইলা দিলে তখন আমাদের কি করতে হয়? মাইনাস সহ। কিন্তু যদি মন্দন বইলা দেয়, মন্দন মানেই কি আসলে মাইনাস, ত্বরণের মানটা কি? ঋণাত্মক। তাহলে মন্দন বইলা দিলে আমরা কি করি? ওই মাইনাসটা আর দাগাই না। ধরো 0.-5 আসছে, -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি বলে, অপশনে মন্দন বলছে, তাহলে মন্দন দাগাইলে আমরা কত দাগাই? 5। এই ক্ষেত্রেও এরকম অবনমন বলছে, এই জন্য মানটা কি হবে? অবনমের জন্য আমরা বুঝে নিব যে এটা মানটা কি? ঋণাত্মক। আমরা অপশনে আর নতুন করে মাইনাস দিব না। এখন দেখো পৃষ্ঠটান বাড়া কমা
কখন বাড়ে কখন কমে? শুধুমাত্র অজৈব পদার্থ যোগ করলে এবং তাপমাত্রা কমাইলে পৃষ্ঠটান বাড়ে। খেয়াল করো, শুধুমাত্র অজৈব পদার্থ যোগ করছি আর তাপমাত্রা কি করছি, কমায়া দিছি, সেই ক্ষেত্রে পৃষ্ঠটান বাড়ে, আর সকল ক্ষেত্রে কমে। এবার আসছিল ডিউ প্রযুক্তিতে, হ্যাঁ। আর এটা অনেক জায়গায় আসে যে শুধুমাত্র কখন বাড়ে, অজৈব যুগ, তাপমাত্রা কমায়া, আর সব ক্ষেত্রে কি হয়ে যাবে, কমবে। বেশিরভাগ আসে যে ডিটারজেন্ট বা সাবান দিলে কি হয়, সাবান যোগ করলে কমে যাবে, কারণ এগুলা কি জৈব যৌগ। সাপোজ এই যে হাতে তেল চর্বি লাগে না, তেল চর্বি লাগলে কি করি আমরা, সাবান দেই। এই তেল চর্বিটা লাগে কেন, কারণ হচ্ছে পৃষ্ঠটান আছে। কিন্তু সাবান দিলে কি হয়ে যায়, তেল চর্বি ছাড়া যায়, কারণ কি, পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে এই সাবান যোগ করার সময় কি হয়, পৃষ্ঠটানটা কমে যায়, ডিটারজেন্ট, সাবান। তাহলে এগুলো হচ্ছে পৃষ্ঠটানের সম্পর্কিত যে থিওরিটিক্যাল, এই পেজে খুবই ইম্পর্টেন্ট থিওরি আছে, এটা আমাদের জানতে হবে। পৃষ্ঠটান সম্পর্কিত ঘটনা ডেন্টালে আসছে, হ্যাঁ, 19-20, ডেন্টাল 19-20। কর্পূরের পানিতে নাচা, এটাই আসছে ডেন্টালে। ছাতার কাপড়ে বৃষ্টির পানি প্রবেশ না করা, তেল ঢেলে সমুদ্র শান্ত করা, পানির উপর তেলের ছড়িয়ে পড়া, সূচের পানিতে ভাসা, কলমের নিবে কি, কালির প্রবাহ। এগুলো হচ্ছে পৃষ্ঠটান সম্পর্কিত ঘটনা, জাস্ট মনে রাখলেই হবে। ডেন্টাল অ্যাডমিশন টেস্ট। অতিরিক্ত চাপ, বরিশালে আসছে, দেখো। সাবানের ক্ষেত্রে অতিরিক্ত চাপ মানে পি, চাপ মানেই তো হচ্ছে প্রেসার, পি। সাবানের ক্ষেত্রে হবে 4T/R, পানির ক্ষেত্রে হবে 2T/R, কারণ সাবানের পৃষ্ঠটান পানির 2 গুণ। সাবানের ক্ষেত্রে T = হচ্ছে 2T। তাহলে এই 2T যদি এখানে বসাই তাহলে কত হবে, 4T/R। পানির ক্ষেত্রে 2T/R। এটা আসে না, সূত্রটা জেনে রাখো। পৃষ্ঠটান ইকুয়াল টু কি, পৃষ্ঠ শক্তি, T = E। আবার E সমান আমরা লিখতে পারি কি, W/A। E সমান লিখতে পারি কাজ বাই ক্ষেত্রফল। তাহলে দেখো, এটার একক আর পৃষ্ঠটানের একক কি, সেম। এটার একক আর পৃষ্ঠটানের একক কি, কাজের একক কি, জুল, আর এটার একক মিটার স্কোয়ার, জুল পার মিটার স্কোয়ার। আর পৃষ্ঠটানের একক, পৃষ্ঠ শক্তির একক, তারপরে মাত্রা একই, সেম। দেখো, তাহলে এই এর পরিবর্তে আমরা লিখতে পারি πr²। তাহলে ই এর সাথে r² এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। ডাব্লুর সাথে সম্পর্ক কি, বর্গের সমানুপাতিক। ডাব্লুর সাথে r² এর কি সম্পর্ক, বর্গের সমানুপাতিক। লেস ইম্পর্টেন্ট, তারপরও শিখা রাখো। স্পর্শ কোণ, সাধারণ পানি কাচ 8 ডিগ্রি, মুখস্থ রাখতে হবে। বিশুদ্ধ পানি কাচ 0 ডিগ্রি। পারদ কাচ 140 ডিগ্রি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারও আসছে, 17, 16, 17 আসছে। তারপরে মাওলানা ভাসানীতে আসছে এবার, হ্যাঁ। পারদ এবং কাচের স্পর্শগুণ কত, 140 ডিগ্রি। এখন অপশনে এরকম আছে 90 ডিগ্রি গ্রেটার 180 ডিগ্রি। এবার ছিল রাজশাহীতে এই অপশন ছিল। তাহলে দেখাইতে হবে কি এটা, কারণ 140-এর মানটা কি, এই থিটা এটার মাঝখানে না, 90-এর চাইতে বড়, 180 চাইতে কি ছোট, এই রেঞ্জের মাঝখানে 140। তাহলে এটা দেখাইতে হবে। রূপা পানি 90 ডিগ্রি, রূপা ও পানি 90 ডিগ্রি। দেখো, স্পর্শকোণ সূক্ষ্মকোণ হইলে, অথবা সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি চাইতে ছোট। স্পর্শকোণ যখন সূক্ষ্মকোণ হয়, 90 ডিগ্রি চাইতে ছোট হয়, তরলের মুক্ত তল অবতল, তরল কাচকে কি করবে, ভিজাবে। সূক্ষ্মকোণ হইলে কাচকে ভিজাবে। কাচকে ভিজাবে মানে কি, কাজের গায়ে লেগে থাকে। এই যে দেখবা যে কিছু কিছু আছে কাজের গায়ে কি হয়, লাগে যায়। তাইলে তরল কাচকে কি করে, ভিজায়। পানি কি করে, কাচকে ভিজায়। কারণ কি, পানির যে পানি আর স্পর্শকোণটা কত, পানির সাথে কত, 8 ডিগ্রি।
8 ডিগ্রি মানে কি 90 ডিগ্রির চেয়ে ছোট না, সূক্ষ্ম কোণ। এই জন্য কি করে, তরল দেখবা যে পানি যদি কাচের মধ্যে দেও লাগে যাবে, কিন্তু পারদের সাথে দেখো পারদ আর কাচের কত 140 ডিগ্রি, 90 ডিগ্রি চেয়ে কি বড়। তাহলে বড় হইলে কি করে, তরল কাচকে ভিজায় না। দেখবা পারদ তুমি কাচের ভিতরে দিলেও ওইটা ওই যে থার্মোমিটারের মধ্যে কি হয়, পারদ কিন্তু ওঠানামা করে, কিন্তু তরলের গায়ে কাচের গায়ে কিন্তু লাগে না। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে স্পর্শকোণ যখন স্থূলকোণ তখন কি হবে, 90 ডিগ্রি চাইতে বড় হইলে তরল কাচকে ভিজাবে না। তরলের মুক্ত তল উত্তল। মাওলানা ভাসানী 1920, জাহাঙ্গীরনগর 1920, বঙ্গমাতা 1920, আরো আসছে। দেখো তাহলে আমরা যদি মনে না থাকে আমরা এই যে এটা মনে রাখবো, পারদ কি করে, কাচকে ভিজায় না। কারণ কি, পারদের স্পর্শকোণটা কি স্থূলকোণ 140 ডিগ্রি। তাহলে স্থূলকোণ হইলে তরল কাচকে ভিজাবে না, তরলের মুক্ত তল হবে কি উত্তল। তারপরে সংশক্তি বল, আসঞ্জন বল। আমরা জানি একই পদার্থের অণুর মধ্যে, এটা মানে কি সংশক্তি মানে কি সম, একই, সম মানেই কি একই, সমশক্তি সংশক্তি মানে একই পদার্থের অণুর মধ্যে আসঞ্জন আমরা, ঠিক আছে। আসঞ্জন মানে কি দুই বা বিভিন্ন, তাহলে ভিন্ন পদার্থের অণুর মধ্যে হইলে কি হবে আসঞ্জন বল, সংশক্তি বলটা হবে একই পদার্থের অণুর মধ্যে। ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো তো। পৃষ্ঠটান, স্পর্শকোণ, তারপরে হচ্ছে কখন ভিজাবে কখন ভিজাবে না, কখন আরোহণ কখন অবনমন, এটা ক্লিয়ার হয়েছে কিনা। কমেন্টস করো ক্লিয়ার হয়েছে কিনা। দেখো পানির উপরিতল হতে 0.05 মিটার লম্বা একটি আনুভূমিক তারকে টেনে তুলতে যে সর্বাধিক বলের প্রয়োজন তার মান কত, এত। পানির পৃষ্ঠটান কত, এটা কিসের মান দেওয়া আছে, লম্বা মানে কি এল, এল এর মান দেওয়া আছে। এই যে দেখো বইলা দিছে তার, তার থাকলে আমরা কি শিখছি, টি ইজ ইকুয়াল টু F/12, তার থাকলে কি হবে, টি ইজ ইকুয়াল টু F/12। এখন দেখো এফ এর মান দেওয়া আছে কত, এই যে বলের মান দেওয়া আছে 7.28 গুণন 10⁻³ আর এল এর মান দেওয়া আছে 2 গুণন 0.05। এটার জন্য আমরা লিখতে পারি কত, 5 × 10⁻², 5 ইন্টু কত 10⁻²। তাহলে এই যে 10, এখানে 5 দুগুণে কত হয় 10, এই 10 থেকে একটা চলে গেলে কত হবে 10⁻1, এই 10⁻1 দিয়ে যদি আমরা ভাগ করে দেই কত হবে 10⁻²। তাহলে অ্যান্সার কত হবে 7.28 গুণন 10⁻²। তাহলে এটাই হচ্ছে কি পানির পৃষ্ঠটান, নিউটন পার মিটার। এটা পানির পৃষ্ঠটানটা ফিক্সড, হ্যাঁ। পানির ক্ষেত্রে সবসময় 7.2 গুণন 10⁻²ই হয়। এটা হচ্ছে পানির পৃষ্ঠটানের মান। দেখো যে একটা তারকে কি করছি, টেনে তুলছি, তারের জন্য আমরা কি নিছি F/12 নিছি। আমরা সূত্র জানি কি F/L, কিন্তু তারের জন্য কত হয়েছে, এই যে 12। তারপরে দেখো একটি কৈশিক নল আংশিক ডুবানো, একটা কৈশিক নল আংশিক ডুবানো, এর অর্ধেক ব্যাসার্ধের আরও একটি কৈশিক নল
এই যে অর্ধেক ব্যাসার্ধ পানিতে ডুবানো হলে উচ্চতা প্রথমটির উচ্চতার তুলনায় কত গুণ হবে? দেখো তাহলে ব্যাসার্ধ কি হয়েছে? অর্ধেক হয়েছে, তাহলে H2 ডিভাইডেড বাই H1 এটা চাইছে, তাহলে আমাদের সূত্র কি হবে? R1 ডিভাইডেড বাই কত? R2। ব্যাসার্ধ অর্ধেক করছে, তাহলে উচ্চতা কত হবে? 2 গুণ হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ অর্ধেক করলে উচ্চতা কি হবে? 2 গুণ। H প্রপোর্শনাল টু কি? 1 বাই R। আর কি করছে? অর্ধেক ব্যাসার্ধ, আর কি করছে? অর্ধেক, তাহলে H2 কি হবে? 2 গুণ। H2 ইকুয়াল টু 2H1। যদি আর সমান কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। আর যদি অর্ধেক হয় তাহলে কি হবে? H কত হবে? 2 গুণ। তাহলে এটা হচ্ছে কৈশিক নল সম্পর্কে এইভাবে প্রশ্ন আসে আর কি। এই যে এটা হচ্ছে পানির পৃষ্ঠটান, আর এটা হচ্ছে কি, এখান থেকে ম্যাথমেটিক্যাল কোশ্চেন খুব একটা আসে না, আসলে থিওরিটিক্যাল খুবই ইম্পর্টেন্ট। স্পর্শকোণের যেগুলা পড়লাম এগুলা থেকে কোশ্চেন আসবেই। আর এই যে পীড়নের মাত্রা, পৃষ্ঠটানের মাত্রা, একক খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রতিটি 10⁻⁻⁴ মিটার ব্যাস বিশিষ্ট, ব্যাস খেয়াল রাখতে হবে, ব্যাস বিশিষ্ট পানির 1000টি ক্ষুদ্র ফুটা মিলে একটি বৃহৎ ফুটা তৈরি হয়। কয়টা ফুটা মিলে? 1000টা। 1000টা ফুটা মিলে কি হয়েছে? একটা ফুটা হয়েছে। বৃহৎ ফুটার ব্যাসার্ধ কত? ডেন্টালে আসছে 19-20। প্রতি 10⁻⁻ এত ব্যাস বিশিষ্ট, ব্যাস যদি এত হয় ব্যাসার্ধ কত হবে? ডিভাইডেড বাই 2। তাহলে দেখো বড় ফুটার আয়তন, বড় ফুটার আয়তন 4/3 কি? পাই আর কিউব ইকুয়াল এই 1000টার আয়তনের সমান হবে। তাহলে 1000 গুণন 4/3 পাই আর কিউব। তাহলে এই 4/3 পাই 4/3 পাই কাটা, তাহলে আর ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 10R। এটারে কিউব রুট করে দিবা, এটাকেও কিউব রুট করে দিবা, তাহলে ইকুয়াল টু কত লিখতে পারি? 10 গুণন আর এর মানটা কত হবে? ব্যাস ডিভাইডেড বাই 2, ব্যাস ডিভাইডেড বাই 2, 5 ইন্টু 10⁻⁴ মিটার। শর্টকাট। আমাদের এইটুকু এইভাবে করার দরকার নাই। যদি এরকম থাকে, এই যে এই লাইনটাই আমাদের কি? শর্টকাট। তাহলে আর ইজ ইকুয়াল টু কিউব রুট n গুণন আর। যদি বলে nটা ফুটা, n সংখ্যক ফুটা, n সংখ্যক ফোঁটা, n সংখ্যক ফোঁটা মিলে একটা বড় ফুটা হয়েছে, তাহলে বড় ফুটার ব্যাসার্ধ কত হবে? আর ইজ ইকুয়াল টু কিউব রুট n গুণন কি? স্মল আর, ছোট ফুটার ব্যাসার্ধ। ছোট ফুটার ব্যাসার্ধটা দেওয়া আছে। তাহলে দেখো আরেকটা কোশ্চেন আসছে 19-20-এ, বিজ্ঞান বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি। তাহলে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি 19-20-এ আসছে। দেখো ব্যাসার্ধ কত দেওয়া আছে? 64টা। এই যে 64টা গোলাকার ফোঁটা একত্রিত করে একটা বড় ফোঁটায় পরিণত করলে যদি প্রতি ফোঁটায় 1 কুলম্ব চার্জ দেয়, এটা কিন্তু একটু পেঁচায় দিছে, 1 কুলম্ব চার্জ দিলে বড় ফোঁটার বিভব কত? বিভব বিভব বের করতে গেলে আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু 9 গুণন 10⁻⁹ কিউ বাই আর। আমরা বড় ফুটার এটা জানি। দেখো চার্জ দেওয়া আছে, প্রত্যেকটাতে 1 কুলম্ব চার্জ হইলে 64টা আছে, তাহলে 64টার চার্জ কত হবে? 64 কুলম্ব। তাহলে ইকুয়াল 9 গুণন 10⁹ 64 ডিভাইডেড বাই আর। আর এর মানটা কত হবে? দেখো এই যে আর এর মানটা আমরা বের করতে পারি না? আর ইজ ইকুয়াল টু কিউব রুট
64, কারণ কি এই যে 64টা ফোঁটা বলছে, তাহলে 64 গুণন আর, আর এর মান দেওয়া আছে 2 গুণন 10⁻², তাহলে 2 গুণন 10⁻² কত -2, তাহলে দেখো এখানে কত হয় 8 গুণন 2 গুণন 10⁻² কত -2, সরি 8 না, এটা 4 হয়। 64কে কিউব রুট করলে কত হয় 4, তাহলে 4কে যদি আমরা এটা লিখি তাহলে কত লিখতে পারি 8 গুণন 10⁻², এটা পাইছি আর এর মান, আর এর মানটা বসায় দাও, 8 গুণন 10⁻² কত 2, তাহলে বিভব কত হবে 8 দিয়ে কাইটা দাও 64 8, আর এই 10⁻² উপরে যায় কত হবে 10⁻11, আর 8 নং কত হয় 72, তাহলে 72 গুণন 10⁻কত 10⁻11, তাহলে ইকুয়াল 7.2 গুণন 10⁻12, এটা অপশনে ছিল, তাহলে 7.2 ইন্টু 10 কত 12, তাহলে দেখো আমরা কি বিভব বের করতে বলছে, এটা একটু পেঁচাইয়া দিছে, ব্যাসার্ধ আগে বের করতে হবে, পরে কি করছি বিভব বের করছি, আগে ব্যাসার্ধ পরে বিভব। তাহলে দেখো এখানে ব্যাসার্ধটা কিভাবে বের করছি, এই যে শর্টকাট কিউব রুট n গুণন কি আর, তাহলে কিউব রুট 64 গুণন আর, তাহলে এখান থেকে হচ্ছে 64কে কিউব রুট করলে কত হয় 4, তাহলে এই 4 থেকে আবার হচ্ছে আমরা আর এর মান গুণ করে দিছি 8, আবার বিভবের সমীকরণ জানি না, এই যে 1/4 পাই এপসিলন নটের মানটাই হচ্ছে 9 গুণন 10⁹ কিউ বাই কত আর, কিউ এর মান একটার জন্য 1 কলম, 64টার জন্য কত 64 কলম, আর আর এর মানটা পাইছি বসাই দিছি। ক্লিয়ার কিনা একটু কমেন্টস করো তো, যে এই যে কাজের সম্পর্কে এটা বড় ফোঁটা ছোট ফোঁটা পারবা কিনা, হ্যাঁ একটু কমেন্টস করো যে বড় ফোঁটা ছোট ফোঁটা এই টাইপের কোশ্চেন আসলে পারবা কিনা। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে নেক্সট টপিক্সে যাব, লাস্ট টপিক্স আর কি আমাদের আজকে প্রায় শেষ দিকে। হ্যাঁ আমরা ক্লাসের প্রায় শেষ দিকে আছি। দেখো সান্দ্রতা, সান্দ্রতা মানে হচ্ছে কি প্রবাহীর আঠাত্মতা, প্রবাহীর আঠাত্মতা মানে এই যে রোদ কি রকম কি করে বাধা দেয়, সান্দ্রতাও কি করে প্রবাহীকে পথ চলার জন্য বেগ কি করে দেয় কমায় দেয়, যে ধর্মের কারণে প্রবাহীর বেগ বাধাপ্রাপ্ত হয় সেটাই হচ্ছে সান্দ্রতা। যেমন দেখবা যে পানি যত দ্রুত প্রবাহিত হয় আলকাতরা তত দ্রুত যাবে না, মধু কি করে না তত দ্রুত যায় না, একটা কাচের উপর পানি ফেললে যত দ্রুত ছড়ায় পড়ে ওইখানে অন্য ওই যে আলকাতরা ফেললে কিন্তু কি করবে না ছড়াবে না। তাহলে দেখো ক্রমটা দেখে নিই আমরা, যে সান্দ্রতার যে ক্রম আছে আলকাতরা মধু, আলকাতরার পরে কি মধু, তারপরে হচ্ছে কি তেল, তারপরে দুধ, তারপরে হচ্ছে কি পানি, তাহলে এটা হচ্ছে কি সান্দ্রতার যে ক্রমটা। দেখো পৃষ্ঠটান হচ্ছে শুধুমাত্র তরলের বৈশিষ্ট্য, পৃষ্ঠটান কি শুধু তরলের বৈশিষ্ট্য, আর সান্দ্রতাটা হচ্ছে কি তরল এবং গ্যাসীয় পদার্থের সাধারণ বৈশিষ্ট্য। তাহলে এই যে সান্দ্রতা আছে তরলেও আছে গ্যাসেও আছে, কিন্তু পৃষ্ঠটানটা কি আছে শুধুমাত্র তরলে। সান্দ্রতার ক্রম শিখলাম, আলকাতরা সবচাইতে বেশি, মধু, তেল, দুধ, পানি। এখন দেখো সান্দ্র বল, সান্দ্র বল, সান্দ্র বলের সমীকরণটা হচ্ছে F = ইটা এ ডিবি বাই ডিওয়াই। এই ডিবি বাই ডিওয়াই কে বলা হয় বেগের নতি অথবা বেগ অবক্রমণ, ডিবি ডিভাইডেড বাই কি ডিওয়াই, এটা বেগ আর এটা হচ্ছে কি সরণ বা দৈর্ঘ্য যেটাই বলো ওয়াই। তাহলে দেখো সান্দ্রতার গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক সমান কত লিখতে পারি, ইটাকে আমরা এই পাশে রাখছি বাকিগুলো ওই পাশে, তাহলে এফ ডিওয়াই ডিভাইডেড বাই কত এডিবি, ইটা ইকুয়াল টু কত লিখতে পারি এফ ডিওয়াই বাই এডিবি। মাত্রা খুবই ইম্পর্টেন্ট, সান্দ্রতার মাত্রা, সান্দ্রতার একক, হিউজ টাইম আসছে অল বিশ্ববিদ্যালয়ে প্রায়। তাহলে দেখো সান্দ্রতার মাত্রাটা কিভাবে বের করবে, এফ এর মাত্রা কত ml T/2, ওয়াই এর মাত্রা কি এল, আর ক্ষেত্রফলের মাত্রা কি L², বেগের মাত্রা কি L T/1, L² AL কাটা, থাকলো কি T/1 আর একটা T/1 কাটা,
তাইলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1 এটা হচ্ছে কি মাত্রা। একক কি হবে? বেগ বলের একক নিউটন, ওয়াইয়ের একক মিটার, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, বেগের একক মিটার পার সেকেন্ড। এই যে মিটার, মিটার স্কয়ার, এখান থেকে যদি কাটি তাহলে কত হয়? আরেকটা মিটার থাকে। তাহলে নিউটন এই সেকেন্ড উপরে যায় কি হবে? সেকেন্ড ইনভার্স 1 উপরে যায় সেকেন্ড হবে। নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এটা হচ্ছে একক। এই একক আরও আছে পয়েস। 1 নিউটন মিটার পার সেকেন্ড স্কয়ার সমান কত? 10 পয়েস। 10 পয়েজে 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। আবার দেখো মাত্রা পাইছি কি? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। দেখো তাহলে এই মাত্রাটার সাথে আবার একটা একক বের করতে পারি না? এম এর জন্য কি কেজি, এল এর জন্য এল ইনভার্স 1 এর জন্য মিটার ইনভার্স 1, টি ইনভার্স 1 এর জন্য সেকেন্ড ইনভার্স 1, এটাও একটা একক, এটাও কি একক। তাহলে এগুলো হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা এবং একক, খুবই ইম্পর্টেন্ট। 3 স্টার এটা আসে বেশিরভাগই। হ্যাঁ, তাইলে হচ্ছে এখন দেখো সান্দ্রতার সাথে সম্পর্ক। তরলের ক্ষেত্রে কি হয়? তাপমাত্রা বাড়াইলে সান্দ্রতা কমে তরলের ক্ষেত্রে। তাপমাত্রা, কারণ সান্দ্রতা আছে কার কার? তরলেরও আছে, গ্যাসেরও আছে, দুইটার আছে। তরল গ্যাস, সান্দ্রতা আছে তরল গ্যাস। তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে সান্দ্রতা কমে। সমীকরণটা এরকম, লগ ইটা এ প্লাস বি বাই কত টি। এই যে এটার সাথে লগ ইটা বনাম 1/t লেখো। যে গ্রাফটা হয় এই যে এরকম, এই বরাবর এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি আকারের সমীকরণ। এই যে এখান থেকে কি করছে? ছেদ করছে। চাপ বাড়লে সান্দ্রতা কি হয়? বাড়ে। তাহলে দুইটা সম্পর্ক পেলাম। তাপমাত্রা বাড়াইলে সান্দ্রতা কমে, চাপ বাড়াইলে সান্দ্রতা বাড়ে। কার ক্ষেত্রে? তরলের ক্ষেত্রে। তরলের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে দেখো তাপমাত্রা বাড়াইলে সান্দ্রতা বাড়ে। সম্পর্কটা এরকম। গ্যাসের ক্ষেত্রে সম্পর্কটা ইটা প্রপোর্শনাল রুট ওভার টি, ইটা প্রপোর্শনাল টু রুট ওভার টি। তাহলে ইটার সাথে এই টি এর গ্রাফটা কেমন হবে? সমানুপাতিক মূলবিন্দুগামী সরল রেখা, সমানুপাতিক গ্রাফ মূলবিন্দুগামী সরল রেখা। গ্যাসের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, বাড়লে কমেও না বাড়েও না, এটার ক্ষেত্রে কোনো প্রভাব নাই। গ্যাসের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। সান্দ্রতার উদাহরণ, বৃষ্টির ফোঁটার বেগ অবাধে বৃদ্ধি পায় না। দেখো একটা বস্তু যখন পড়ে, একটা বস্তু এই উপর থেকে এইভাবে পড়তেছে, এর বেগ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বাড়ে না? মিটার পার সেকেন্ড হারে বাড়ে। তাহলে এইটা এত ভারে যদি বাড়তো তাহলে তো এটা ভূপৃষ্ঠ ছিদ্র করে চলে যাওয়ার কথা। কিন্তু কি হয় না? এই যে সান্দ্রতার কারণে মানে অবাধে বৃদ্ধি পায় না। এই জন্য এই যে বৃষ্টির ফোঁটার যে পরে এটার বেগটা কি থাকে? একটা কনস্ট্যান্ট লেভেলে থাকে। শিরা উপশিরায় রক্ত চলাচল, হ্যাঁ, শিরা উপশিরায় যে রক্ত চলাচল হয় এটা কি? সান্দ্রতার জন্য। আর ফাউন্টেন পেন, ফাউন্টেন পেন তৈরি করা হয় সান্দ্রতার উপর ভিত্তি করে। স্টোকসের সূত্র, এফ ইকুয়াল 6 পাই ইটা আর বি, 6 পাই ইটা আর বি। প্রান্তবেগের সমীকরণ 2r² রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই 9। এটা ক্যালকুলেটর ইউজ আছে, এগুলাতে আসবে। সূত্র লিখে দিলাম 6 পাই ইটা আর বি, সবগুলাই চিনি আমরা। বি মানে প্রান্তবেগ, প্রান্তবেগ। আর মানে ব্যাসার্ধ, ইটা তো আমরা জানি সান্দ্রতার গুণাঙ্ক, ইটা সান্দ্রতার গুণাঙ্ক, ব্যাসার্ধ। এই দুইটাই হচ্ছে ঘনত্ব, এটাও ঘনত্ব এটাও ঘনত্ব, দুইটা ঘনত্বের ডিফারেন্স। জি চিনি, ক্যালকুলেটর ইউজ ইউবি। এই পর্যন্তই হচ্ছে আজকের লেকচার। সবাই সব কিছু বুঝতে পারছো কিনা? লেকচার এখন সব পারবা কিনা? আর হচ্ছে লেকচার কেমন ছিল বা সব পারবা কিনা এখন বুঝতে পারছো কিনা, এটা একটু কমেন্টস করো।
সবাই একটু কমেন্টস করো। আচ্ছা, তাহলে হচ্ছে বুঝছি, সব বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। তাহলে ক্লাস হচ্ছে আজকের মতো এখানেই শেষ। সবাই সুন্দর করে এটা নোট করে ফেলবো, আমি নোট মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি।